বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে একথা জানান তিনি। যারা ব্যাংকটির অর্থ আত্মসাৎ করেছে তাদের নামে বা বেনামে কোনো শেয়ার হোল্ডিং থাকলে তাও অধিগ্রহণ করার কথাও জানান গভর্নর। সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। যারা এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে, তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে, নামে বা বেনামে যে নামে নিক না কেন, সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি আনটিল রিয়ালাইজ দ্য ফুল অ্যামাউন্ট। দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া পাচার অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান শফিকুল আলম। প্রফেসর ইউনূস ব্রিটিশ ইনভেস্টরদেরকে বলেছেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। উনি সারাকুক বলেছেন হ্যাঁ তারা দেখবেন। পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলেছেন বাংলাদেশে। আর হচ্ছে যে হিউম্যান টু হিউম্যান যে রিলেশনশিপ, পিপল টু পিপল যে আমাদের বন্ডিং, জাপানিজ পিপল এবং বাংলাদেশ পিপল, প্রচুর ফান্ডিং দরকার। তো সেই জন্য উনি জাপানের কাছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চেয়েছেন। মিউচুয়াল ফান্ড ও পুঁজিবাজারকে ক্ষতি করার পেছনে বড় দায় বিএসইসি ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাদের। বুধবার পুঁজিবাজারের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ। অধ্যাপক আবু আহমেদ বলেন, কিছু ব্যক্তিকে সুবিধা দিতে যেয়ে পুঁজিবাজারের ক্ষতি করেছে বিএসইসি। এছাড়া সংস্থাটি স্বাধীন হলেও যারা দায়িত্বে থাকেন তাদের মধ্যে স্বাধীন চিন্তা না থাকা ও দুর্নীতির মনোভাব ক্ষতির বড় কারণ বলে জানান তিনি। এছাড়া প্লেসমেন্ট শেয়ার আরেকটি বড় দুর্নীতির জায়গা, এটি নিয়েও কাজ করতে পারেনি বিএসইসি। ভালো আইপিও আসছে না, আনার চেষ্টাও করা হয়নি বলে জানান অধ্যাপক আবু আহমেদ। আমাদের মার্কেটের উপর কনফিডেন্স শেখেন, এটার জন্য মানে টু অ্যান এক্সটেন্ট এই রেগুলেটরও দায়ী, ওদের কারণে হচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও যদি খুব ভালো দক্ষ এবং মানে দক্ষতা হইতে হবে, ভালো বলতে মানে আমি যে পরিশ্রমী লোক, অনেস্ট লোক, যার নিজের কোনো ইন্টারেস্ট থাকবে না, শুধু মার্কেটের জন্য কাজ করবে, ইকোনমির জন্য কাজ করবে, তেমন হলে এক ধরনের হবে। আর যদি নিজের ইন্টারেস্ট থাকে তাহলে সে ওই আরেক ধরনের হবে। এখন পাওয়ার তো দিলেন, কিন্তু পাওয়ারটা মিসইউজ করবে, তখন তাই করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জাপানের জাপানি রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা জাপান ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা চালিয়ে যাওয়ার বিষয় নিয়েও আলোচনা করেন। দেখছেন এখন চারদিক। মুক্তির পর প্রথমবার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা 7:30টায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে গত 7 জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করে আগামীতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আগামীতে চীনের সাথে বিএনপির সুসম্পর্ক বাড়বে। জানান, বাংলাদেশের জনগণের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বৈঠকে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এইচএসসির বাতিল হওয়া পরীক্ষাগুলো কিভাবে মূল্যায়ন বা সাবজেক্ট ম্যাপিং হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সব শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নপত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। দেখছেন এখন চারদিক। নোয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়িতে। পানিবন্দী জেলার প্রায় ২০ লাখ মানুষ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ৪৫০টি আশ্রয়কেন্দ্র। এ নিয়ে আরও জানাতে আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আশ্রয়কেন্দ্রে ভিড় ও আশ্রিতদের জন্য ব্যবস্থাপনা কেমন আমাদের জানাবেন। শুভ, গত এক সপ্তাহ যাবৎ কিন্তু নোয়াখালী জেলা শহর সহ জেলার ৯টি উপজেলাতেই জলাবদ্ধতা তৈরি হয়েছিল অতিবর্ষণে, এবং সেটি কিন্তু ইতোমধ্যেই বন্যায় রূপ নিয়েছে। গতকাল মধ্যরাত থেকে এই পার্শ্ববর্তী যে জেলা রয়েছে ফেনী, সেখান থেকে নদীর পানিও কিন্তু নোয়াখালীতে ইতোমধ্যে প্রবেশ শুরু করেছে। তো সব মিলিয়ে নোয়াখালীতে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪৫০টির মতো পুরো জেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে কিন্তু ইতোমধ্যে ৩৫০টি আশ্রয় কেন্দ্রে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮,০০০ পরিবার আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার পৌর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, যেখানে এসে দেখেছি এখানে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার আশ্রয় নিয়েছেন, যারা কিন্তু ইতোমধ্যে তাদের ঘরের অধিকাংশ সবকিছুই পানিতে বিনষ্ট হয়ে গেছে। তো এসব আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পৌঁছেনি বলে যারা আশ্রয় নিয়েছেন তারা জানিয়েছেন। তবে কিছু ব্যক্তিগত উদ্যোগে চিড়া, মুড়ি সহ শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যালোজেন, স্যালাইন এগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থানীয়রা নিজ উদ্যোগে দিয়েছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবীরা প্রায় ৮,০০০-এর মতো স্বেচ্ছাসেবী এসব আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন, এবং তারা ইতোমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি আশা করছেন যে আজ রাত 10টার পর থেকে এসব আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় যে শুকনা খাদ্য থেকে প্রয়োজনীয় যে সকল সরঞ্জাম সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে পৌঁছানো হবে। তো শুভ, এই ছিল আসলে আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের রিপোর্টার নাসিম শুভ। এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। সাম্প্রতিক আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, ট্রিটমেন্ট এখানে করানো, এদের যতভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন। শুধু এই ইনজিউর না, যারা অন্যান্য হসপিটাল আছে তার জন্য আপনারা চেষ্টা করবেন। দেখছেন এখন চারদিক।
দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান। একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে, তবে সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো চেষ্টার সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। পাশাপাশি আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একই সাথে ক্রিকেটকে নতুন কাঠামোর মধ্যে এনে নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধনের আশা তার। দায়িত্ব নিয়েই জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্রিফিংয়ে একথা বলেন ফারুক আহমেদ। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করব। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।